আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চিটাগং কিংসকে হারিয়ে ফরচুন বরিশালের টানা দ্বিতীয়বার বিপিএল এর শিরোপা জয়। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির অবশিষ্ট অংশ ভাঙা হচ্ছে, উৎসুক মানুষের ভিড়। শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দিচ্ছে, অভিযোগ বিক্ষুব্ধ ছাত্র জনতার। আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগ। সহিংস ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এবং আওয়ামী লীগের বিদ্বেষকে কাজে লাগিয়ে কেউ যাতে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সতর্ক থাকার আহ্বান হাসনাত আব্দুল্লাহর। উস্কানি দিচ্ছে শেখ হাসিনা, বললেন জামায়াতের আমির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে বিপিএল এর শিরোপা ধরে রেখেছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯৪ রান তোলে চিটাগং। জবাবে ২ বল হাতে রেখে ম্যাচ জেতে তামিম ইকবালের দল। রিপোর্ট করছেন এসএম আশরাফ। জয়সূচক রান নিয়ে তানভীর আর রিশাদের যে চিৎকার তা মিলিয়ে গেল গ্যালারির বরিশাল দর্শকদের উৎসবে। হবেই বা না কেন, শেষ ওভার পর্যন্ত ম্যাচের ভাগ্য যে দোদুল্যমান। প্রতি বলেই রং পাল্টাচ্ছিল রিশাদের। শেষ ওভারে মারা এক ছক্কাই বদলে দেয় দৃশ্যপট। অবশ্য বরিশাল যখন ব্যাটিং নামে তাদের সামনে রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ। এত রান তাড়া করে এর আগে এই টুর্নামেন্টের শিরোপা জেতেনি কোনো দলই। তামিম ইকবালের ব্যাটিং সেই রেকর্ড ভাঙার দিকেই নিয়ে যায়। ৫০ রান তুলে নিতে অধিনায়ক খেলেন ২৪ বল। কিন্তু শরীফুলের জোড়া আঘাতে ম্যাচে ফেরে চিটাগং। ৫৪ রান করা তামিমকে ৭৬-এ আর ১ রান করা মালানকে ৭৮ রানে আউট করেন এই পেসার। তাহিদ হৃদয়ের ব্যাট এরপর আগ্রাসী ভূমিকায়, তবে ৯৬ রানে হৃদয় আর ১৩০-এ মুশফিকের বিদায়ে আবারও ম্যাচের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। এরপর কাইল মায়ার্স বলের সাথে রানের ব্যবধান কমান। তার ২৮ বলে ৪৬ রানের ইনিংসে ম্যাচ ঝুঁকে পড়ে বর্তমান চ্যাম্পিয়নদের দিকে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা চিটাগংয়ের ২ ওপেনার রীতিমতো নাভিশ্বাস তুলে ফেলেন বরিশালের বোলারদের। পাওয়ার প্লেতে দুজনে যোগ করেন ৫৭ রান। ৩০ বলে হাফ সেঞ্চুরি হাঁকান পারভেজ হোসেন ইমন। আরেক ব্যাটার খাজা নাফির ব্যাটও ত্রাস ছড়িয়েছে। ৫০ রান তুলতেই পাকিস্তানি খেলেন ৩৭ বল। দুজনে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১২১ রান, যা বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী জুটি। এরপর গ্রাহাম ক্লার্ক ১৯২ স্ট্রাইক রেটে ২৩ বলে ৪৪ রানের টর্নেডো ইনিংস খেলে দলের রান নিয়ে যান ১৯৪-তে। বিপিএল এর ফাইনালে যা ছিল তৃতীয় সর্বোচ্চ। ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন ইমন। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবার অন্যান্য খবর। ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ এখন ভাঙা হচ্ছে, যা দেখতে সকাল থেকে সেখানে ভিড় করছেন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না দেশে। ভারতে বসে গণহত্যাকারী শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দেয় সারা দেশের মানুষ আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে জানান তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের রোশানলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি ঘিরে এখন দিনরাত ভিড় করছে কৌতূহলী মানুষ। ইতিহাসের সাক্ষী হতে কেউ কেউ ঘুরে ঘুরে তুলছেন ছবি। খুশি হয়ে ভবনটির ইট পাথর রড নিয়ে যাচ্ছে অনেকেই। ইন্ডিয়া থেকে বসে এই ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আজকে এই পরিণতি হয়েছে। একটা দেশে সরকার প্রধান হই সে যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে, এটা আসলে সাধারণ মানুষের কাম্য ছিল না। আরো প্রায় ২০-৩০ বছর আগে ঢাকাতে দেখছি ওর বাপের যে বাড়ি ছিল, ওটা ছোট্ট একটা বাড়ি ছিল দেখছিলাম তখন। আর এখন এসে দেখতেছি ৪-৫টা বাড়ি, বিশাল বিশাল বাড়ি দখল করা ওর।
এত বাড়ি সে কোথায় পেল? এখনো ঝুলন্ত অবস্থায় আছে ভবনের একাংশ। এই সুযোগে বিক্রির জন্য ইট ও রড খুলে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। সাধারণ মানুষের দাবি, বাংলার মাটিতে ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেয়া হবে না। তাই স্বৈরাচারের কোনো চিহ্ন না রাখার পক্ষে তারা। আল্লাহ বলেছিল যে তুই কোথায় যাবি, কাকে মারবি, আমি তোকে মারবো। যেরকম ফিরাউনকে যেরকম মেরে বেলাইছিল আল্লাহ, সেই করে আল্লাহ সেইভাবে ওকে ধ্বংস করেছে। তো বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নেই। আমরা যারা এই দেশকে শাসন করব সবাই যেন জনবান্ধব হয়ে, দেশপ্রেমিক হয়ে, সত্যিকারের দেশপ্রেমিক হয়ে যেন আমরা এই দেশকে শাসন করার চেষ্টা করি। ভবিষ্যতে যেন কোনো সরকার যেন এই অনিয়ম না করে, সে জামাত ইসলাম হোক, সে চরমনাই হোক, সে বিএনপি হোক, যে কোনো দল, শিক্ষা নেওয়া প্রয়োজন এখান থেকে। তবে দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক এই ভবনে উঠতে এবং আশপাশের মানুষের ভিড় সামাল দিতে প্রশাসনের কোনো তৎপরতা নেই সেখানে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই ধ্বংসস্তূপ থেকে শিক্ষা নেবেন, এমনটাই বলছেন এখানে আসা সাধারণ মানুষ। দুর্নীতিকে না বলে জনগণের কল্যাণে কাজ করবেন জনপ্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েও তার সন্ত্রাসীদের সক্রিয় করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেন, দেশকে নিপীড়নের যুগ থেকে পুনরুদ্ধার হতে বাধাগ্রস্ত করছে শেখ হাসিনা। অবিলম্বে সম্পূর্ণ আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কোনো অজুহাতে শেখ হাসিনার পরিবার ও ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নেতাদের সম্পত্তির বিরুদ্ধে বা কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো হামলা করা যাবে না বলে নির্দেশ দেন তিনি। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, যারা আওয়ামী লীগ নেতাদের সম্পত্তির উপর হামলা চালিয়েছে এতে তাদের ক্ষোভ বোঝা যায়, কারণ তারা এবং তাদের আত্মীয় স্বজন শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছেন। তবে অবশ্যই আইন মেনে চলতে হবে উল্লেখ করে ড মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্বকে দেখাতে হবে যে আমরা আইনের শাসনকে সম্মান করি, নিরাপত্তা ও স্থিতিশীলতার ভিত্তিকে দুর্বল করা যাবে না। দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে। অন্তর্বর্তী সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেই জনগণ আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহিত হচ্ছে। এদিকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বুধ ও বৃহস্পতিবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘর বাড়ি স্থাপনা ভাঙচুরের ঘটনায় দলের অবস্থান ও করণীয় নির্ধারণে বৈঠকে আলোচনা হয়। ভারতে পলাতক শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকার দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে কমিটির ঢাকা মহানগর দক্ষিণের থানা সভায় একথা বলেন তারা। এ সময় তারা দলের অবস্থান তুলে ধরেন। সভায় যোগ দিয়ে কবি ফরহাদ মাঝহার বলেন, ৭২-এর সংবিধানের অধীনে সরকার গঠন করায় বিপ্লব ব্যাহত হয়েছে। দেশের কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী মতের উপর যেভাবে বছরের পর বছর অমানবিক নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে তার উপর ক্ষুব্ধ হয়ে মানুষ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন ঘৃণাস্তম্ভে পরিণত করেছে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও মতের মানুষদের নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে গণঅভ্যুত্থানের এই নেতা বলেন, দেশ গঠনে প্রশাসনকেও সহযোগী ভূমিকা রাখতে হবে, তা না হলে তারাও অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলে জানান তিনি। তবে আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে পুঁজি করে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
নির্যাতক হিসাবে আওয়ামী লীগ সে এই পরবর্তী 5ই আগস্ট বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আর নির্যাতিত যারা রয়েছে এখানে প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা এই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতভেদ থাকলেও আমাদের পলিসি ডিসকাশনের মধ্য দিয়ে, রাজনৈতিক ইভেন্টের মধ্য দিয়ে আমরা সেগুলোকে সমাধান করব। আমরা ভারত বিরোধী আগ্রাসনের আমরা আর কোনোভাবে বাংলাদেশে একটা সেফ হাউস হইতে দিব না, এবং আওয়ামীফিকেশনের আর বাংলাদেশে কোনো ধরনের আর সুযোগ থাকবে না। এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রণোদিতভাবে আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে। আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য? কাউকে পান নাই। শেখ হাসিনার উস্কানিতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সন্ত্রাসকে প্রশ্রয় দিলে দুনিয়া এবং আখিরাতে করুণ পরিণতি ভোগ করতে হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজন করা হয় এই মহাসমাবেশের। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য করে রাখা হয়েছিল। 72 ফুট লম্বা ব্যানার লাগিয়ে জামায়াতের আমির গোলাম আজমকে নারায়ণগঞ্জে প্রবেশ নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তার বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন করেন জামায়াত নেতা। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসন, বিচার ব্যবস্থা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলে জানান জামায়াতের আমির। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেন, ভারতে বসে উস্কানি দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করা হচ্ছে। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের নারীরা ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদায় কাজ করতে পারবে বলে আশ্বস্ত করেন জামায়াতের শীর্ষ নেতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট জাতীয় প্রাতরাশ প্রার্থনায় তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নিলেন তার কন্যা জাইমা রহমান। যোগদান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 7টায় ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয় এই অনুষ্ঠান। চলে প্রায় 7 ঘণ্টা। যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতরাশ এবং নৈশভোজের আয়োজন করে থাকেন, যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিলেন বিএনপি নেতা ও জিয়া পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমান। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ডিএমপি মিডিয়ার উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। টানা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা 5:45টার দিকে ডিবি কার্যালয় থেকে শাওন ও সাবাকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গতকাল সন্ধ্যা 7টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর গত রাত 12:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধেও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। উদ্বোধনের একদিন পরই মুখ থুবড়ে পড়েছে ঢাকা বাস মালিক সমিতির চালু করা কাউন্টার ও ই-টিকেটিং সেবা। রয়েছে বাড়তি ভাড়া আদায় ও যত্রতত্র যাত্রী ওঠা নামানোর অভিযোগ। নেই পর্যাপ্ত কাউন্টার ও টিকেটিং ডিভাইস। তবে ঢাকা পরিবহন মালিক সমিতি বলছে, পর্যায়ক্রমে বাড়ানো হবে গোলাপি রঙের বাসের সংখ্যা, ফেরানো হবে পরিবহন খাতের শৃঙ্খলা। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি চালু করে ই টিকেট ও কাউন্টার সার্ভিস সেবা। গোলাপি রঙের এসব বাসে কাউন্টার ও টিকিট ছাড়া উঠতে পারবে না কেউ, অথচ একদিনের ব্যবধানেই পরিস্থিতি উল্টো।
যত্রতত্র থামছে গাড়ি, টিকিট ছাড়াই উঠছেন যাত্রীও। কাউন্টার নাই দেখে আমাদের সুপারভাইজারও নাই বা কোনো কলারম্যান কোনো কিছু নাই, না থাকার কারণে এখন এইভাবে চলতে থাকে। পুরাতন বলাকা বাসকে এইভাবে রং করে আপনি বলবেন যে একটা সার্ভিস হয়ে যাবে, এটা তো হবে না। আইসা থেকে কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে, এখন আমরা কি করব? আমরা লোকাল ভাবে তো গন্তব্য পৌঁছাইতে হবে। রয়েছে বাড়তি ভাড়া ও পর্যাপ্ত কাউন্টার না থাকার অভিযোগও। আজকে হঠাৎ করে 20 টাকা বেড়ে গেছে, এই 20 টাকা বাড়াতে আমাদের নতুন কোনো মানে সুবিধা আমরা পাইলাম না। সময়ও যাচ্ছে, টিকিট কাটা দাম না থাকা লাগছে, ভাড়াও বাড়লো। আব্দুল্লাহপুর কোনো কাউন্টার নেই, যাত্রীগুলো এখান থেকে 50 টাকা রিস্কা ভাড়া দিয়ে আসতে হয়েছে। পার টিকিটে 20 টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। এখন সার্ভিসটা কেমন পাবো এটার সাথে যদি সামঞ্জস্য থাকে দ্যাটস ওকে। আগামী 7 দিনের মধ্যে ঢাকা সকল বাস এই সেবার আওতায় আনা হবে বলে জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা। তো গতকাল থেকে শুরু হয়েছে, হয়তো এটাকে সুস্থ ব্যবস্থাপনা আনতে আরো তো দিন 10 লাগতে পারে না। আমরা আশাবাদী যাত্রী এবং আমাদের শ্রমিকরা এটার মধ্যে সুফল, মালিকরা সুফল ভোগ করতে পারবে। উত্তরার আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন রুটে 21টি কোম্পানির 2500-এরও বেশি বাস এই সেবার আওতায় চলবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বোতলে লেখা দামে ডিলারদের কাছ থেকে সয়াবিন তেল কিনতে হচ্ছে বিক্রেতাদের। শুধু তাই নয়, তেলের সঙ্গে নিতে হচ্ছে পোলাওয়ের চালের মতো পণ্য, তবুও মিলছে না প্রয়োজনীয় তেল। এমন অভিযোগ করে তারা বলছেন, এই অবস্থার পরিবর্তন না হলে ভোক্তাদের ভোগান্তি আরও বাড়বে। তবে সরবরাহকারী কোম্পানির উপর দোষ চাপিয়ে ডিলাররা বলছেন, নিরুপায় হয়ে তেলের সঙ্গে অন্য পণ্য দিচ্ছেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রোজা ঈদ সামনে, এখন আমার 3 সপ্তাহ পরে আজকে তীর কোম্পানি তেল দিছে 1 কার্টুন। কাউরান বাজারের ব্যবসায়ী গফরান বেশ কয়েক বছর ধরে তেল সহ মুদি পণ্য বেচা বিক্রি করেন, কিন্তু এখন তার দোকানে সয়াবিন তেল তেমন নেই। কারণ কি? ডিলাররা তেল দিচ্ছেন না নাকি অন্য কোনো সমস্যা? ফ্রেশ কোম্পানি তেল দেয় 5 লিটার 1 কার্টুন তেলের লগে 3 কেজি ফলাও সেল নিতে হইব, তাও গায়ে রেট যা তাই, গায়ে রেট 850, তাতে কিনে আনতে হইব 850। যে আমি এখন মাত্র তেল আনলাম, আমার এই যে 1 কার্টুন তেলের সাথে 2 কেজি ফলাও তেল দিছে। 2 কেজি ফলাও তেলের দাম রাখছে 260 টাকা, আর 1 কার্টুন তেলের দাম রাখছে 3400 টাকা। এবার হিসাব করেন আমি কেমনে বিক্রি করব। তার কথার সূত্র ধরেই কথা বলতে চাই ডিলারদের সঙ্গে। তাদের দাবি, বোতলের গায়ের দামে পণ্য বিক্রি করছেন না তারা। তবে সয়াবিন তেলের সঙ্গে পোলাও চাল দেওয়ার বিষয়টি স্বীকার করলেন এটিএন বাংলার কাছে। যে কোম্পানি এখন তেলের শর্ট, আপনি যখনই টাকা দিবেন তখনই মনে করেন হোমানে তেল, ডাল, চাউল এগুলো কাইটে দিয়ে দেয়, তাদের মতো করে কাইটে নেয়। এটা এর কোনো বলারও কোনো ভাষা নেই। বিক্রেতাকে আমি বলতেছি যে তারা যদি সবাই মিলে একটু সহযোগিতা করো, তাহলে তো আমার জন্য একটু উপকার হয় না, নাহলে তো আমি তো একদিন পর আমি তো বোর হয়ে যাবো। গায়ের না, গায়ের দাম এখানে বেশি। যারা ক্রেতা কিনে এরা তো অনেক কথাই বলে, এগুলা ফ্যাক্টরিগুলা যদি অ্যাভেলেবেল মাল দেয় সংকট থাকবে না। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং নিয়ে প্রশ্ন তুলছেন ভোক্তারা। দাবি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারি সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ। কোনো কিছু নিয়ন্ত্রণ নাই, বাড়বে 1 টাকা, কমবে নাই কোনো কিছুই, কমলে আটা না, হুক করে বাড়ে আর কমার হ্যার নাম নাই। মনিটরিং করতে হবে বাজারটা, মানে সবার যেন ক্রয়ের ইয়েতে থাকে, সাধ্যমতো ক্রয় করতে পারে, মানুষরা তো চলতে পারবে না। কমছে না চালের দামও। এখনো মোটা চালের কেজি 58 থেকে 60 টাকা পর্যন্ত, সাধারণত যেটা মিলত সর্বোচ্চ 50 টাকায়। চিকন চালের দামও বেশি। কনজুমার কতগুলো কোম্পানি আছে, এরা দাম চাল ইয়া করে ফেলছে, মজুত করে ফেলছে, পরে এখন আস্তে আস্তে ছাড়তেছে আর টাকা নিতে আসে। চড়া মুরগির দামও, তবে জনমনে কিছুটা স্বস্তি দিচ্ছে ডিম ও সবজির বাজার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবছর কেবল জানুয়ারিতেই 32 শিশু সহ 47 জন পাশবিক নির্যাতনের শিকার হয়েছে, এমন তথ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে নির্যাতন নিপীড়নের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। সমাজবিজ্ঞানীরা বলছেন, অভিভাবকদের অতি আধুনিক মানসিকতা এবং উদাসীনতায় বিপথগামী হচ্ছে শিশুরাও। এজন্য সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং তাদের মানসিক অবস্থা বোঝার তাগিদ দিচ্ছেন তারা। রশনা দাসের রিপোর্ট। মাত্র 11 বছরের মিষ্টি মেয়ে সুবান নিখোঁজে যখন দিশেহারা বাবা মা, তখন শুধু পরিবার নয়, তাকে নিয়ে দুশ্চিন্তায় গোটা দেশ। তবে মোহাম্মদপুরের সিসিটিভি ক্যামেরায় রহস্যজনক ফুটেজ আর নওগাঁয় বন্ধুর সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো হতবাক সবাই। এমন ঘটনা নতুন নয়,
নিজের ভুলের কারণে অথবা ফাঁদে পড়ে কেউ হচ্ছে ধর্ষণ নিপীড়নের শিকার, কেউ হচ্ছে পাচার। কিন্তু কেন এমন অধপতন শিশু কিশোরদের? কেউই কারো জায়গা থেকে দায়িত্ব পালন করছে না। আমরা সামাজিক দায়িত্বই বলি, পারিবারিক দায়িত্বই বলি, রাষ্ট্রীয় দায়িত্বই বলি, পারছে না। ফলে পারিবারিক বন্ধনটা আমরা সেভাবে সুদৃঢ় করতে পারি না। একটা বাচ্চার যদি ভালো না লাগে, সে তার প্যারেন্টসকে, তার আত্মীয় স্বজনকে বা কাছের কাজিনদেরকে বা বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে যে আমার ভালো লাগছে না। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে 2025-এর জানুয়ারি মাসেই মোট নির্যাতনের শিকার 18 শিশু সহ 27 জন, যেখানে অন্তত 14 জন শিশু সহ 20 জনকে দলবদ্ধভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পর হত্যা করা হয়েছে 2 জনকে। মানে নৃশংসতাটাই আমাদের আসলে অনেক বেশি চিন্তিত করে তুলেছে এবং উদ্বিগ্ন করে তুলেছে। সংখ্যাটা তো আছে, এবং যে সংখ্যাটা, এই সংখ্যাটা তো আসলে বাস্তব না, এই সংখ্যার চেয়ে অনেক বেশি। কিন্তু এর বাইরেও আমরা জানি যে অনেক অনেক ঘটনা ঘটতেছে, যে ঘটনাগুলি আসলে মানে আসছে না, মানে রিপোর্টেড হচ্ছে না। সমাজবিজ্ঞানী ও গবেষকরা বলছে, অভ্যুত্থানের পর একটি নিরাপদ বাংলাদেশ গড়তে জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবে রূপ দিতে প্রয়োজন জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। নিশ্চিত করতে হবে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির। যারা সহিংসতার ঘটনাগুলো ঘটাচ্ছে, এরকম নৃশংসতার ঘটনা ঘটাচ্ছে, হয় তারা আইন জানে না অথবা আইনকে তারা তোয়াক্কা করছে না। বিচারটা আসলে আমাদের সঠিকভাবে হচ্ছে না। একেবারে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। 1-2টা দিত, তাহলে দেখা যেত এই কাজটাতেই যেত না। একই সাথে বিদ্যমান আইনের যুগোপযোগী সংস্কার ও কার্যকর প্রয়োগের তাগিদও আসছে বারবার। নারীর প্রতি সহিংসতা সমাজের একটি দীর্ঘকালীন ব্যাধি। যুগ যুগ ধরে চলমান এই ব্যাধির শেষ কোথায় তা কেউ বলতে পারে না। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে সরকার এবং সংস্থাগুলো কাজ করছে, তবে বিশেষজ্ঞরা বলছে তা যথেষ্ট নয়। সামাজিক মূল্যবোধ তৈরির পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির মাধ্যমে সৃষ্টি করতে হবে দৃষ্টান্ত। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। মেলা শুরুর পর প্রথম ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে অমর একুশের বইমেলা। বেচা বিক্রি বাড়ায় খুশি প্রকাশকরা, তবে এখনও পাঠ্য বই ছাপার কাজ শেষ না হওয়ায় মেলার জন্য বই ছাপাতে প্রেস ও বাধাইখানার শিডিউল পেতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা। সপ্তম দিনে নতুন বই এসেছে 184টি। এই নিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো 454-তে। মিজান শাহজাহানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে বইমেলায় আসেন অনেকে। স্টলে স্টলে ঘুরে সংগ্রহ করছেন পছন্দের বই। পাঠকরা বলেন, তাদের পছন্দের শীর্ষে কথা সাহিত্য। মৃত্যুর পরও উপন্যাস রচনায় মুন্সি আনার জন্য এসব পাঠকের প্রথম পছন্দ নন্দিত নরকের স্রষ্টা হুমায়ুন আহমেদ। মনে হয় আমি ডুবে যাই বইয়ের মধ্যে, এই জন্য আমি বেসিক্যালি হুমায়ুন আহমেদের পড়া পছন্দ করি। আমি ক্লাস 8-এ পড়ি, আমার আছে জল থেকে স্টার্ট ওনার বই পড়া। যতটুকু সময় পাই আমি কথা সাহিত্যটা বেশি পছন্দ করি, কারণ এটা যখন পড়ি তখন এটা ভিজুয়ালাইজেশন করে। লেখকরা ব্যস্ত নিজের বই অটোগ্রাফ দেয়া আর ভক্তদের সাথে সেলফি তোলার আবদার রক্ষায়। তারা বলেন, পাঠকের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে ছাপা বইয়ের কদর এখনো ফুরিয়ে যায়নি। যারা বইমেলায় আসছেন তারা অবশ্যই পাঠক, তারা অবশ্যই এই বিষয়টিকে এনজয় করেন, তারা এখানে এসে আনন্দ পান জন্যই আসেন। 14 ফেব্রুয়ারি বসন্ত বরণ ও ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও শুক্রবার হওয়ায় ওই 2 দিন রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বইমেলায়, এমনটি আশা করছেন প্রকাশকরা। সপ্তম দিনে এসে বইমেলা ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। অসংখ্য পাঠক আর লেখকের পদচারণায় বইমেলা প্রাঙ্গণ একটি অন্যরকম পরিবেশ বিরাজ করছে। লেখক পাঠকরা বলছেন, সামনের দিন যত গড়াবে ততই ভিড় আরও বাড়তে থাকবে। প্রকাশকরা জানান, শাহবাগ ও আশপাশে আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়ছে মেলায়। সংকট আছে ছাপাখানায়ও। বোর্ড বইগুলো এখনো পায় নাই সব স্কুল কলেজে, সেটার চাপ পড়ছে সব বাধাইখানায় প্রেসে, এবং সেটার চাপের কারণে আমরা একটা চাপে পড়ে গেছি, যথাসময়ে আমরা বই আনতে পারতেছি না। এদিকে শুক্রবার অমর একুশে বইমেলার প্রথম ছুটির দিনে সকালটা ছিল শিশুদের দখলে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহরের পুরো সময়টা ছিল কচি কাচাদের পদচারণায় মুখরিত। তবে এবছর বইমেলায় সিসিমপুর না থাকায় হতাশ হতে হয়েছে শিশুদের। গল্পের বই আর অ্যাস্ট্রোনটের বই আমি কিনবো। তো সায়েন্স ফিকশন বই পছন্দ, এছাড়াও আমার পছন্দ কিশোর গোয়েন্দা, গণিতের মজার খেলা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন। ময়মনসিংহের ভালুকায় গোয়ারি ভাওয়ালিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিরুনিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শাহনেওয়াজ মল্লিক সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাসারা কুন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটি কৃষক দল প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, ময়মনসিংহ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল আকন্দ লিটন সহ আরো অনেকে। আহ্বান জানাবো, আপনারা প্রস্তুত থাকবেন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যেই ছিনিমিনি খেলবে আমরা রাজপথে সেই ছিনিমিনি বন্ধ করে আমাদের আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অনুষ্ঠিত হয়ে গেল কালার্স মাল্টিমিডিয়া মাতৃভাষা পদক 2025 ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক। এতে সভাপতিত্ব করেন কালার্স মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও দেশবরেণ্য সঙ্গীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ। কালার্স মাল্টিমিডিয়া মাতৃভাষা পদক পেলেন চিকিৎসা সেবায় ডাক্তার মানার হাফিজ শিকদার, ব্যাংকিংয়ে আব্দুর রহিম, শিল্প ও বাণিজ্যে নাসিমুল হাসান ভুয়া তশরিক, অভিনয়ে মিতু, শিক্ষানুরাগী খান মোহাম্মদ আখতারুজ্জামান, সঙ্গীতে উম্মে হাশমি সালমা, শিল্প উদ্যোক্তা জহিরুল ইসলাম, মডেলে কামরুন্নেসা কনিকা, তরুণ উদ্যোক্তা মোহাম্মদ নাইম ভুয়া, উপস্থাপনায় কথামণি। অনুষ্ঠান উপস্থাপনা করেন অনামিকা হাসান পুনম এবং মিডিয়া পার্টনার ATN বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসে বসার পর কোন দেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত এটাই প্রথম নিলেন তিনি। এ বিষয়ে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ নিষেধাজ্ঞার এই ঘোষণা দেয়। দেশটির অর্থ বিভাগ জানিয়েছে এই নিষেধাজ্ঞার লক্ষ্য তেহরানের তেল নেটওয়ার্ক। জো বাইডেনের সময় মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কোম্পানিগুলোর সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তিবিশেষ নতুন এই শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়বে। তবে এ ধরনের নিষেধাজ্ঞার বিপক্ষে সবসময় সরব ইরান। পবিত্র উমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব। দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি এই সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে। এর আগে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় বলেছিল 10 ফেব্রুয়ারি থেকে যারাই উমরাহ করতে আসবেন তাদের অবশ্যই সৌদিতে আসার অন্তত 10 দিন আগে টিকাটি নিতে হবে। একই সাথে 3 বছর আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরও নতুন করে টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনায় আগের সব বাধ্যবাধকতা বাতিল করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। গোল্ড টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 73 রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। লঙ্কানদের প্রথম ইনিংসে 257 রানের জবাবে 32 রানে প্রথম উইকেট হারায় অজিরা। এরপর 37 রানে বিদায় নেন লাবুশানে। তবে চতুর্থ উইকেটে স্টিফেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির 239 রানের জুটিতে রানের পাহাড় গড়ছে অজিরা। 120 রানে স্মিথ আর 139 রানে অপরাজিত আছেন ক্যারি। এর আগে লঙ্কানদের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ 85 রান করেন কুশল মেন্ডিস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ম্যাচ সেরা তামিম, টুর্নামেন্টে মিরাজ। ধানমন্ডি 32 নম্বর বাড়ির অবশিষ্ট অংশ ভাঙা হচ্ছে, উৎসুক মানুষের ভিড়। শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দিচ্ছে, অভিযোগ বিক্ষুব্ধ ছাত্র জনতার।
আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে কঠোর পদক্ষেপ নেবে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিএনপির। সহিংস ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এবং আওয়ামী লীগের বিদ্বেষকে কাজে লাগিয়ে কেউ যাতে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সতর্ক থাকার আহ্বান হাসনাত আব্দুল্লাহর। উস্কানি দিচ্ছে শেখ হাসিনা, বললেন জামায়াতের আমির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।